আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল হামাস যুদ্ধের সর্বশেষ আপডেটে থাকবে গাজায় বাড়ছে ক্ষুধা, দুর্ভোগ, উৎকণ্ঠা, ইসরায়েলিদের ভয়াবহ তাণ্ডবে। এরপর জানাবো যুদ্ধবিরতি হয়নি, গাজায় আবারও ইসরায়েলি হামলা শুরু। বেসামরিক গাজাবাসী সুরক্ষা নিয়ে ইসরায়েলকে আমেরিকার হুঁশিয়ারি। এবার থাকবে যে কারণে মার্কিন অস্ত্রের বিমান উড্ডয়ন বন্ধ করতে বলল জাপান। জানাবো প্রধানমন্ত্রীর মন্তব্যে স্পেনের রাষ্ট্রদূতকে ইসরায়েলের তলব। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেটে থাকছে ইউক্রেনে আরও ৩,০০০ সেনা পাঠাবেন রমজান কাদিরভ। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র এখন দেউলিয়া ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় ক্ষুধা, দুর্ভোগ, বাড়ছে উৎকণ্ঠা। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় মানবিক বিপর্যয়ের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে শুরু হয়েছে নতুন করে ইসরায়েলের বোমা হামলা। ইসরায়েলি বোমা হামলার মধ্যে সেখানে যে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছিল তা দূর করা যায়নি। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত যুদ্ধবিরতি ছিল, কিন্তু আজ থেকে আবার শুরু হয়েছে ইসরায়েলের নজিরবিহীন হামলা। উপত্যকায় গত এক সপ্তাহে অনেক যাত্রী ত্রাণবাহী গাড়ি প্রবেশ করলেও বিপুল সংখ্যক বাসিন্দার জন্য তা পর্যাপ্ত নয়। লাখো মানুষ খোলা আকাশের নিচে তাঁবুতে থাকছেন। সেখানে খাবার ও পানি সংকটের পাশাপাশি রয়েছে বিদ্যুৎ ও পয় নিষ্কাশন ব্যবস্থা। এই সমস্যায় অবস্থায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। প্রথম দফায় 4 দিনের পর দ্বিতীয় দফায় 2 দিন ও তৃতীয় দফায় 1 দিনের যুদ্ধবিরতি হয়েছে। আল জাজিরা জানিয়েছে, বাজারগুলোতে লোকজন খাবার ও শীতবস্ত্রের জন্য জড়ো হয়েছেন, কিন্তু নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য তাদের হতাশ বাড়িয়ে দিয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে উদ্বাস্ত ফিলিস্তিনি শিশুরা সারিবদ্ধ হয়ে ত্রাণের রান্না খাবার করা খাচ্ছে। ছবির ব্যাকগ্রাউন্ডে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ দৃশ্যমান হচ্ছে। এদিকে যুদ্ধবিরতিতে হচ্ছে না ইসরায়েল বাহিনী গুলিতে আরও, বরঞ্চ জেরুজালেমে নিহত হচ্ছে আরও একের পর এক ফিলিস্তিনি। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি বাস স্টপে গুলি ছুড়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। যুদ্ধবিরতি হয়নি, গাজায় আবারও ইসরায়েলি হামলা শুরু। নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইসরায়েল, তারা আবারও গাজায় যুদ্ধ শুরু করেছে। ইসরায়েল বলেছে তারা গাজায় হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস ইসরায়েলি গুলি চালিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি শর্তাবলী লঙ্ঘন করেছে তারা। খবর বিবিসির। হামাস পরিচালিত জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান থেকে হামলা করা হয়েছে। গাজা বিবিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলেছে, উত্তর গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা শহরের উত্তর পশ্চিমে গোলাগুলি হয়েছে। বেসামরিক গাজাবাসীর সুরক্ষা নিয়ে ইসরায়েলকে আমেরিকার হুঁশিয়ারি। গাজার বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আমেরিকা হুঁশিয়ারি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর অ্যান্টনি ব্লিংকেন। গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাতার এবং মিশরের সঙ্গে এক বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। বৈঠকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির বৃদ্ধির জোর দাবি জানিয়ে আসছে কাতার ও মিশর। অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধের পর ওই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটা চতুর্থ সফর। ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ করতে হবে। অন্যদিকে বেসামরিক গাজাবাসীর সুরক্ষার প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নিরস্ত্র গাজাবাসীর সুরক্ষার বিষয়ে নজর রাখবে। হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ওয়াশিংটন তেল আবিবের সুর মিলে আসছিল। তবে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনের হতাহতের পর যুক্তরাষ্ট্রের নরক নেড়েছে বলে বিশ্লেষণ মনে করেছেন। সূত্র জানাচ্ছে আল জাজিরা। যে কারণে মার্কিন অস্ত্রের বিমান উড্ডয়ন বন্ধ করতে বলল জাপান। মার্কিন সামরিক বিমান বাহিনী V-22 অস্ত্রের বিমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান। মার্কিন সামরিক বাহিনীকে তাদের এই যুদ্ধ বিমান গ্রাউন্ড করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনারো কিহারা। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম জাপানে মার্কিন একটি অস্ত্র যুদ্ধ বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র বিমান গ্রাউন্ড করতে বলেছে জাপান। নিরাপরাধ হিসেবে নিশ্চিত না হওয়া পর্যন্ত জাপানের আকাশে এই বিমানে উড্ডয়ন বন্ধ রাখার জন্য মার্কিন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনারো কিহারা গতকাল বলেছেন, এই ধরনের দুর্ঘটনা এই অঞ্চলের জনগণের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মার্কিন পক্ষকে অনুরোধ করেছি জাপানে মোতায়েন অস্ত্রের বিমানে উড্ডয়ন নিরাপদ হিসেবে নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে। মার্কিন সামরিক বাহিনী মুখপাত্র বলেছেন, তারা এখনও দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এটি ভূপাতিত হয়। বিমানটিতে 8 জন মার্কিন সেনা ছিলেন। দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন।
অসপ্রে হলো হাইব্রিড উড়োজাহাজ যা একই সঙ্গে হেলিকপ্টার ও বিমান হিসেবে কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী ও জাপানের প্রতিরক্ষা বাহিনীতে এমন বিমান রয়েছে। জাপানে অসপ্রে বিমান মোতায়েনের বিষয়টি অতিরিক্ত। দেশটিতে একাধিক মার্কিন ঘাঁটিতে ডজন খানেক অসপ্রে বিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। দুর্ঘটনা প্রবণ হওয়ার কারণে এই নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে, তবে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে এটি নিরাপদ। গত আগস্ট মাসে একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছিল, সূত্র জানাচ্ছে এনএইচ এবং রয়টার্স। প্রধানমন্ত্রীর মন্তব্যে স্পেনের রাষ্ট্রদূতকে ইসরায়েলের তলব। ফিলিস্তিনে গাজায় আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল যুদ্ধ করছে এমন দাবিতে সত্যিকারের সন্দেহ রয়েছে। এই মন্তব্য করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বিরোধ আরও বাড়িয়ে তুলেছেন। এর আগে গাজায় সামরিক অভিযানে ইসরায়েল ফিলিস্তিনের নির্বিচারে হত্যা করেছে অভিযোগ করেছিলেন তিনি। তবে ইসরায়েল তার সর্বশেষ মন্তব্যকে আপত্তিকর অভিহিত করে নিন্দা জানিয়েছে। শুধু তাই নয়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে স্পেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কেলি কোহেন এক্স এ পোস্টে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে এবং এ কাজ চালিয়ে যাবে। সকল জিম্মি ফিরে না আসা পর্যন্ত এবং গাজা থেকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। তিনি স্পেনের প্রধানমন্ত্রীর সর্বশেষ অভিযোগকে ভিত্তিহীন অভিহিত করেছেন। বলেছেন, এই মন্তব্যের জন্য মাদ্রিদে ইসরায়েলের রাষ্ট্রদূত রেডিকো রেডিয়ান গর্ডনকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় সামরিক অভিযানের বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, যেসব ভিডিও আমরা দেখেছি এবং যেভাবে শিশুদের মৃত্যু বাড়ছে, আমরা সত্যিকার অর্থে সন্দেহে রয়েছি যে ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলছে। গতকাল দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল তিনি বলেছেন, গাজায় যা দেখছি তা গ্রহণযোগ্য নয়। ইউক্রেনে আরও 3000 সেনা পাঠাবেন রমজান কাদিরভ। ইউক্রেনে আরও 3000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সহযোগী চেচেন নেতা রমজান কাদিরভ। এসব সেনারা যুদ্ধে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাদিরভ জানিয়েছেন, তারা 3000 সেনা পুরো প্রস্তুত রয়েছে। এসব সেনা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ও ন্যাশনাল গার্ড ফোর্সের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করবেন। রমজান কাদিরভ মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত শিষ্য হিসেবে পরিচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তিনি মস্কোয় যুদ্ধ করছেন এবং অন্যদিকে তার বিরোধী জোটগুলো ইউক্রেনের পক্ষ নিয়ে সহযোগিতা করে আসছে। টেলিগ্রামে এক মেসেজে রমজান কাদিরভ জানিয়েছেন, এই সেনার আধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের সেরা সরঞ্জাম রয়েছে। তারা ফলাফল অর্জনের বিষয়ে অত্যন্ত প্রজ্ঞিত এবং সংগ্রামী অনুপ্রেরণা। এর আগে মে মাসে চেচেন নেতা বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধে শুরু হওয়ার পর থেকে 26,000 সেনা পাঠিয়েছেন। এদের মধ্যে 12,000 স্বেচ্ছাসেবী রয়েছে, যাদের 7,000 সেনা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছে। রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু হলে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপ। তবে এই সেনা দলের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিমান দুর্ঘটনা নিহত হয়েছেন বলে জানায় রাশিয়া। রুশ বাহিনী ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের আগ পর্যন্ত বেশ কয়েকটি অপারেশনে বীরত্বমত নেতৃত্ব দিয়েছে। এর আগে নভেম্বরের শুরুতে ওয়াগনার বাহিনীর প্রধান নিহতের পর ওয়াগনার সেনাদের উল্লেখ্য হারে সংখ্যা নিজের দলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন রমজান কাদিরভ। তিনি বলেছেন, এসব সেনারা চেচেনের স্পেশাল ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণ নিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র এখন দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন আর্থিক শিক্ষাবিদ এবং লেখক রবার্ট কিয়াসকি। দ্য রিচ ড্যাড রেডিও শো এর সাম্প্রতিক পর্বে যুক্তরাষ্ট্রের আর্থিক স্বাস্থ্য সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্র এখন দেউলিয়া। এবং আজ আমি যে প্রশ্নের উত্তর দিতে চাই তা হলো, কিভাবে যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলো এখন দেউলিয়া হলো। যদিও যুক্তরাষ্ট্র আইনগত নিজেদের দেউলিয়া ঘোষণা করেনি, কিন্তু কিয়াসকি দেশটির ক্রমবর্ধমান ঋণ সংকটের উপর জোর দিয়েছেন। 24 নভেম্বর পর্যন্ত মার্কিন জাতীয় ঋণ 33.8 লাখ কোটি ডলার পৌঁছেছে। অনুষ্ঠানটিতে আগত রিপাবলিক মনিটারি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী জিম ক্লার্ক উল্লেখ করেছেন যে সরকারি প্রণোদনাগুলি সহ যুক্তরাষ্ট্রের প্রকৃত দেনা 200 লাখ কোটি ডলার পর্যন্ত হতে পারে। 2023 অর্থবছরে দেশটির এই ঋণের সুদের পরিমাণ বেড়ে 65,900 কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের থেকে 39% বৃদ্ধি এবং 2020 অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সূত্র বেনজিঙ্গা।